আগরতলা শহর সংলগ্ন শান্তিনিকেতন মেডিকেল কলেজে কর্মরত মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। আমতলী থানার অন্তর্গত কাঁঠালতলী এলাকার পেশাই অটোচালক বিশ্বজিৎ দাসের একমাত্র মেয়ে ছিল ওই মনীষা দাস। তার বয়স ছিল মাত্র 22 বছর। একজন শিক্ষিত মেয়ে ছিল সে। বাবার সাথে পরিবারের হাল ধরতে মনীষা যোগদান করে শান্তিনিকেতন মেডিকেল কলেজে। তার কাজ ছিল কলেজের অফিসিয়াল কাজগুলো সামলানো। অভিযোগ যে কলেজ কর্তৃপক্ষ মনীষাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে ন্যায্য ডিউটি ছাড়াও রাতের বেলা ডিউটিতে নিযুক্ত করে রাখত, তাও আবার অফিসিয়াল কাজে নয়, হোস্টেলের দেখাশোনার দায়িত্বে। সময় মতো বাড়িতে যাওয়ার ইচ্ছা থাকলেও মনীষাকে কলেজ কর্তৃপক্ষ অতিরিক্ত ডিউটি করার কথা বলে আটকে রাখত এবং তাকে একটি আলাদা কক্ষে রাখা হতো। ঠিক এভাবে চলতে চলতে বুধবার গভীর রাতে মনীষার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় শান্তিনিকেতন মেডিকেল কলেজের হোস্টেল থেকে। তার ওই রহস্যজনক মৃত্যুকে ঘিরে গোটা রাজ্যের মানুষের মধ্যে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। বুধবার গভীর রাতেই মনীষার প্রেমিক প্রসেনজিৎ নামে আমবাসার এক যুবককে আমতলী থানার পুলিশ আটক করেছে। ইতিমধ্যে আমতলী থানার পুলিশ আইনিভাবে তাকে গ্রেপ্তারও দেখিয়েছে। ওই ঘটনায় রাজ্য মহিলা কমিশন নড়েচড়ে বসেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা সহ এক প্রতিনিধি দল মনীষার বাড়িতে যান এবং তার মা বাবা সহ আত্মীয় পরিজনদের সাথে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন। তারা সকলের অভিযোগ শুনেন এবং সবশেষে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন মনীষা দাস কারুর হাতে খুন হননি। প্রাথমিকভাবে তারা ধারণা করছে মনীষা বিভিন্ন দিক থেকে মানসিক চাপে ভুগছিল। একদিকে শান্তিনিকেতন মেডিকেল কলেজের তরফে তার উপর মানসিক নির্যাতন সহ মানসিকভাবে চাপ সৃষ্টি করে রাখা হয়েছিল, অন্যদিকে তার প্রেমিকের তরফ থেকেও হয়তোবা বিভিন্নভাবে তাকে ব্ল্যাকমেল করা সহ মানসিক নির্যাতন করা হতো। সব মিলিয়ে ওই সব মানসিক চাপ এবং নির্যাতন সহ্য করতে না পেরে মনীষা আত্মহননের পথ বেছে নেয়। মনীষার মৃতদেহ ময়না তদন্তের পর শুক্রবার তার পরিবারের হাতে সঁপে দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে খবর। এদিন মহিলা কমিশনের চেয়ারপারসন সাংবাদিকদের জানিয়েছেন পুলিশ প্রশাসনের উপর তাদের দৃঢ় বিশ্বাস রয়েছে। অবশ্যই মনীষার ওই মৃত্যুর পেছনে যারা দায়ী থাকবে পুলিশ তাদেরকে শনাক্ত করে আইনিভাবে শাস্তির ব্যবস্থা করবে। আমতলী থানার পুলিশ ওই ঘটনায় জোরালো তদন্ত শুরু করেছে। তবে মনীষার অকাল মৃত্যুতে গোটা এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আজকে যেখানে আসলেন এই শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটেছে, এখন পর্যন্ত আপনারা এসে কি জানতে পারলেন? অ্যাকচুয়ালি আমি 1টা-1:30 নাগাদ এই ঘটনাটা প্রিন্ট মিডিয়াতে পেয়েছি। তো পাওয়ার পরে আমি এটা ইনভেস্টিগেশন করার জন্য ফাইল তৈরি করতে বলেছি। কারণ একটি মেয়ের সঙ্গে 22 বছরের একটি মেয়ে মনীষার সঙ্গে এই ঘটনা আমরা কিছুতে মেনে নিতে পারছি না। নিশ্চয়ই তার পিছনে কিছু রহস্য আছে। তো সেই রহস্যটাকে উদ্ঘাটন করা হলো। এখন আমাদের সবাই মিলে প্রয়াস আমরা করব অবশ্যই। যে ঘটনা আমরা ওর বাড়িতে এসে এবং ওর মা এবং বাবার সঙ্গে কথা বলার পরে যে ঘটনাটা উঠে এসে সেখানে 3-4টি বিষয় আমাদের কাছে প্রশ্ন চিহ্ন দিয়ে যাচ্ছে। এক নম্বর হলো সে কিন্তু এখানে নাইট ডিউটি করার জন্য ডিউটিতে নিযুক্ত হয়নি মনীষা। কারণ সে ছিল অলরেডি অফিসের কাজ করার, ক্লারিক্যালের কাজ করতো। সেখানে স্টুডেন্টদেরকে অ্যাডমিশন করা, সেটাই ছিল ওর কাজ। কিন্তু তাকে বিগত 1 সপ্তাহ ধরে নাইট ডিউটিতে রাখার জন্য শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে চাপ সৃষ্টি করা হয়েছিল এবং তার বাবা মা ওরা চাইছিল না মেয়েটা নাইট ডিউটি করুক এবং একটি একা ঘরে সে তাকে রাখা হয়েছিল। নাকি পরের দিন সকালে তাকে স্টোরের চাবি দিতে হতো, চাবিটা তার কাছে থাকতো। তো আমরা সবাই জানি জবের একটা ক্রাইটেরিয়া থাকে, যাকে যে জবটা দেওয়া হয় সেই জবটাই তাকে করতে হয়। এই জায়গার মধ্যে কিন্তু সেটা ছিল না যে একটি মেয়ে। আর যদি যে কোনো প্রতিষ্ঠান, সেটা শান্তিনিকেতন মেডিকেল কলেজ হতে পারে, কোনো গভর্নমেন্ট অফিস সেক্টর হতে পারে বা যে কোনো প্রাইভেট অফিস সেক্টর হতে পারে, যে কোনো জায়গায় যদি কোনো মেয়ে বিশেষ করে নাইট ডিউটিতে যুক্ত থাকে, তার নিরাপত্তা দেওয়া, তাকে সুরক্ষিত দেওয়া, সেটা ওই অফিসের কর্তৃপক্ষের দায়িত্ব থাকা উচিত। তো সেখানে মনে হয় আমাদের কাছে একটা বিরাট প্রশ্ন চিহ্ন রয়ে গেছে যে কেন তাকে এইভাবে নাইট ডিউটিতে রাখা হয়েছে। আর দ্বিতীয়ত আমরা যেটা পেয়েছি যে ওর বাড়ি অলরেডি শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে একদম কাছাকাছি বলা যায়, বিশেষ একটা দূরত্ব নয়।
তো যতটুকু জানা গেছে মেয়েটি 10টা নাগাদ 10টা বা 10:30 নাগাদ সে সুসাইড করেছে, কোনো সুসাইড নোটও পাওয়া যায়নি এবং বাড়িতে 2টো নাগাদ খবর দেওয়া হয়েছে। তার বাড়িতে 2টো নাগাদ কেন খবর আসবে? কারণ তৎক্ষণাৎ তো খবর আসতে পারতো। কেন সেগুলি অলরেডি দরজা খোলা, পুলিশ আসা, সমস্ত কিছু কাজ করার পর তারপর কেন বাড়িতে যে সুসাইড করলো মনীষা, তার মা বাবাকে কেন সবার শেষে খবরটা দেওয়া হলো? সেটা একটা আমাদের কাছে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আর দ্বিতীয়ত আমরা যেটা শুনেছি যে মার মুখেও শুনেছি যে একটি ছেলের সঙ্গে তার রিলেশন ছিল, তো সেই রিলেশনটা ভালো ছিল না, কোনো না কোনোভাবে সে ফেঁসে গিয়েছিল সেই ছেলেটির সঙ্গে। তো হয়তো বা ছেলেটির সঙ্গে কোনো ব্ল্যাকমেলিং বা কোনো কিছু একটা হতে পারে, সেটা আমরা সঠিক জানি না। তো সেটা আমাদের কাছে একটা অলরেডি একটা সতর্কবার্তা দিয়ে যাচ্ছে সমাজের কাছে, এবং বিশেষ করে যারা মা বাবারা আছেন, কন্যা সন্তানের মারা যারা আছেন প্রত্যেকের কাছে, এবং বর্তমান প্রজন্মের যারা কন্যা সন্তানরা, তোমরা অবশ্যই রিলেশন যে বিষয়টা, সেই বিষয়টাকে কিন্তু ভেবে চিন্তা করতে হয়। আমরা জানি এখন একটা সমাজে এরকম কিছু ছেলেরা রয়েছে যারা মেয়েদেরকে বা ঘরের বউদেরকে পর্যন্ত ব্ল্যাকমেলিং করছে বিভিন্নভাবে। সেটা আমাদের আরও সতর্ক হয়ে এগোতে হবে এবং সবাইকে অনেক সতর্ক থাকতে হবে। এবং আমার বিশ্বাস আজকে যতটুকু আমরা এসে শুনেছি, আমি এখন আমতলী থানায় যাব এবং ওইখানে গিয়ে আমরা বিস্তারিত আরও জানবো কতটুকু ওরা এগিয়েছে এবং কী বিষয়। তো সেখান থেকে আমার বিশ্বাস প্রশাসনের প্রতি অবশ্যই আছে, যে আস্থা আছে যে মনীষা সঠিক বিচার পাবে, মনীষার মা বাবা সঠিক বিচার পাবে এবং সুষ্ঠু তদন্ত হবে। এই বিষয়ে কাউকে কি গ্রেফতার করা হয়েছে? এই বিষয়ে কিছু জানেন? হ্যাঁ, শুনেছি একটি ছেলেকে, যে ছেলেটির সঙ্গে ওর একটা দীর্ঘদিনের হয়তো একটা রিলেশন ছিল, যেটা শুনেছি আমি, যে ওই ছেলেটির সঙ্গে নাকি সে একটা ভিডিও কলিং ওই দিন করেছিল রাত্রিবেলা। তো ভিডিও কলিংয়ের পরে ছেলেটিকে সে অলরেডি বলছিল যে আমি সুসাইড করতে যাচ্ছি, এই ধরনের একটা বিষয়। তো ওই জায়গায় থেকে ছেলেটি যখন বুঝতে পারে, ছেলেটিও আসে যেন ওকে বাঁচানো যায় বা বিশেষ কিছু ব্যাপার ছিল। তো ওইখান থেকে ওই শান্তিনিকেতন মেডিকেল কলেজের গেট থেকে ছেলেটিকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তদন্তে সব উঠে আসবে কী ব্যাপারটা ছিল। আর মোবাইল তো নিশ্চয়ই আছে, মোবাইলে তো প্রমাণ থাকবেই অবশ্যই কী হয়েছে। আমতলী থেকে সমরজিৎ চৌধুরীর রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।